নাগরিকত্ব সংশোধনীয় আইন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সিএএ দিয়ে এনআরসি থেকে রক্ষা পাবেন কিনা? বাংলাদেশে হিন্দুদের ভয় নেই, অর্থাৎ এই যে নাগরিকত্ব সংশোধনীয় আইন, এটা নিয়ে অনেকের মনেই কিন্তু অনেক রকম কোশ্চেন ঘুরুঘুরু করছে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেটা দিয়ে কিন্তু আপনাদের মনে যে কোশ্চেন রয়েছে সেটারও উত্তর কিন্তু বের হয়ে যাবে। তাছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটাও কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানিয়ে জানাবো। তো চলুন এই নাগরিকত্ব সংশোধনীয় আইন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে নিই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনাদের সামনে আমি খুলে রেখেছি প্রশ্নোত্তরে নাগরিকত্ব সংশোধনী আইন। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের এ যাবৎকালের সবচেয়ে বড় উপহার। দুর্ভাগ্যক্রমে এই আইন নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মীয় এবং রাজনৈতিক কারণে ক্রমাগত বিরোধিতার মাধ্যমে রাজ্যের মানুষকে কিন্তু ক্রমাগত বিভ্রান্ত করেই চলেছে। যথাযথ প্রচার এবং সচেতনতার অভাবে কিছু মানুষ যে ভুল বুঝছে না এমনটাও নয়, কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে আসছে এবং সেটাই কিন্তু স্বাভাবিক। বিভ্রান্ত দূর করে এই আইনকে নিরপেক্ষ চোখে দেখতে যেসব প্রশ্নের উত্তর খোঁজা সময়ের দাবি। দেখুন, এখানে এক নম্বরে যে কোশ্চেনটা বলা হয়েছে সেটা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 জিনিসটা আসলে কি। দেখুন, 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিককে নাগরিকত্ব প্রদানের জন্য 5 রকমের কিন্তু নিয়ম রয়েছে। এক জন্মগত, আরেকটা রয়েছে বংশগত, প্রাকৃতিককরণ এবং নিবন্ধীকরণ, এবং ভারত দ্বারা যে কোনো অঞ্চল অধিগ্রহণের মাধ্যমে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়। নাগরিকত্ব আইনে এই সংশোধনী মূলত ন্যাচারালাইজেশন বা প্রাকৃতিককরণে কিন্তু প্রক্রিয়া দ্বারা নাগরিকত্ব প্রদানের জন্য এক প্রকারের সংশোধনী। সহজ কথায় বলতে গেলে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং খ্রিস্টান রয়েছে তারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন, তারা প্রত্যেকে এখন কিন্তু ভারতের স্বাভাবিক নাগরিক। এরপর ওই 3 দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন এবং খ্রিস্টান ভারতে আসবেন, তারা 5 বছর ভারতে থাকলেই স্বাভাবিকভাবেই কিন্তু তারা ভারতের নাগরিক হওয়ার যোগ্য। ওই 3 দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আসবেন তারা আগের মতোই কিন্তু 11 বছর ভারতে থেকে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। আসাম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার যে সমস্ত উপজাতি অধ্যুষিত জায়গা অধিবেশনের 6ষ্ঠ তপশিলীদের অন্তর্গত সেখানে কিন্তু এই আইন প্রযোজ্য হবে না। তার এছাড়া কিন্তু উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যে যেতে গেলে ইনার পারমিট লাগে সেখানেও কিন্তু এই আইন প্রযোজ্য হবে না। দ্বিতীয় নম্বরে যে কোশ্চেন রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধন করে সংবিধান প্রণেতাদের অপমান করা হচ্ছে। কতটা সত্যি? দেখুন, একদম ভুল কথা। দেশভাগের সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে কোটি কোটি হিন্দু এবং শিখ ভারতে কিন্তু আসছিল, ফলে কারা ভারতের নাগরিক আর কারা নয় সে ব্যাপারে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে উঠছিল। এই অবস্থায় সংবিধান সভা নাগরিকদের বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে সংসদের হাতে কিন্তু দায়িত্ব দেয় পরবর্তী নাগরিকত্ব বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবার। ভারতের সংবিধান পুরোপুরি কিন্তু ভাবে চালু হয়ে যায় 1955 সালের 26শে জানুয়ারি থেকে। অন্যদিকে ভারতীয় নাগরিকত্ব আইন 1955 সালে এসে দিনের আলোর মুখ দেখে। অর্থাৎ একথা পরিষ্কার যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সংবিধান সভা নয়। সংবিধান সভাই কিন্তু সংসদের হাতে নাগরিকত্ব বিষয়ক যাবতীয় দায়িত্ব ন্যস্ত করেছে। তাই নাগরিকত্ব আইন সংক্রান্ত যে কোনো সংশোধনের সম্পূর্ণ অধিকার সংসদের হাতে থাকে, এবং যেহেতু এই অধিকার প্রদানের প্রক্রিয়ায় সংবিধান সভার সম্পূর্ণ সম্মতি ছিল, সুতরাং নতুন আইনের তাদের অসম্মান হবার প্রশ্নই নেই। এটা বরং গণতন্ত্রের ভিত্তিতে আরও মজবুত করবে। তৃতীয় নম্বরে যদি যে কোশ্চেনটা হয়েছে সেটা যদি আমরা দেখি, দেখুন হঠাৎ করে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন কেন? দেখুন, এর উত্তরে বলা হয়েছে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হঠাৎ করে হয়নি, এই চাহিদা দীর্ঘদিনের। মনে রাখা প্রয়োজন, ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর রাষ্ট্র হিসাবে ভারত নিজেদের সংখ্যালঘুদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা করলেও পাকিস্তান এবং বাংলাদেশ তা করতে পারেনি।
নিদারুণ নির্যাতনের শিকার হয়ে সেখানকার সংখ্যালঘুদের অবস্থা তাই দিনে দিনে কিন্তু দুর্বিষহ হয়ে উঠছিল। তাই কিন্তু তারা বাধ্য হচ্ছে তাই কিন্তু তারা বাধ্য হয়ে পাকিস্তান বা আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে। এখন প্রশ্ন হলো তারা যাবে কোথায়? খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু ভারত ছাড়া তাদের আর জায়গা কোথাও কিন্তু যাওয়ার জায়গা নেই। অন্যদিকে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের স্বাভাবিক বাসভূমি হিসাবে বিবেচিত হয়। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া এই দেশ ভারতবর্ষে, তাই কিন্তু নৈতিক কর্তব্য ওইসব দেশের সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যেহেতু ভারতবর্ষ ভাগ হয়েছিল মানে ধর্মের ভিত্তিতে, সেক্ষেত্রে কিন্তু এখানে হিন্দু বৌদ্ধ শিখ পার্সি যারা রয়েছে বা জৈন খ্রিস্টান রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় নাগরিক। যদি তারা 5 বছর বা তার বেশি থাকে তাহলেই কিন্তু তারা নাগরিকত্ব পেয়ে যাবে বা আবেদন করতে পারবে। এবং ওই 3 দেশ থেকে যদি ধর্মীয় সংখ্যালঘুরাও ভারতে আসবেন তারাও কিন্তু আগের মতো 11 বছর ভারতে বসবাস করলে কিন্তু নাগরিকত্বের আবেদন করতে পারবেন। আশা করি আপনারা প্রশ্নোত্তরে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সংশোধনীয় আইন নিয়ে যে 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনারা কিন্তু সেটার উত্তর পেয়ে গেছেন। এরকম আরও নানা রকমের কোশ্চেনের উত্তর কিন্তু নিয়ে আমরা পরবর্তী ভিডিও বানাবো। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার ফোনে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।